ওই লাল রঙা বাসে চড়ে স্বপ্নের ক্যাম্পাসে, ওই লাল রঙা বাসে চড়ে প্রিয় দুটি হাত ধরে যাব আমরা স্বপ্নের ঠিকানায়। ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা, যদি জানতে কত রাত গেছে নির্ঘুম, বুকে না টেনে তুমি পারতে না। ভাইরা তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের রাতুল ভাইয়া, পানি পানি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছ ভাইয়াকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা। আজকে তোমাদের জন্য থাকছে একটি চমৎকার ক্লাস, ঢাবি প্রস্তুতির 4 নাম্বার ক্লাস আজকে তোমাদের। এই 4 নাম্বার ক্লাসে আজকে তোমাদের পড়াবো হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি দেখবা যে 10 মিনিটে বিসর্গ সন্ধির উপর তুমি বস হয়ে যাবা। সো কে কোথায় থেকে আমাদের লাইভটিতে যুক্ত হচ্ছ ভাইকে কমেন্ট করো। আগে তোমাদের কমেন্টগুলো পড়ি, তারপরে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, যেটা হচ্ছে অ্যানালাইসিস টপিক। ঠিক আছে, অ্যানালাইসিস হচ্ছে অ্যাডমিশন, তুমি যখন অ্যাডমিশন প্রস্তুতি নিবা, ভর্তি প্রস্তুতি নিবা, তখন অ্যানালাইসিস করার কোনো বিকল্প নাই। অ্যানালাইসিস করে টপিকগুলো বের করতে হয় আগে। যারা এই কাজটা করে তারা অন্যান্য স্টুডেন্ট থেকে অনেক এগিয়ে যায়। আমি যেহেতু তোমার মেন্টর, সো অ্যানালাইসিসটা আমি তোমাকে করে দিব, এই কাজটা তোমার জন্য আমি সহজ করে দিব। আচ্ছা, আগে তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। ওকে, তোমরা অলরেডি 100 জনের মতো যুক্ত হয়ে গেছো। তোমরা যুক্ত হতে থাকো এবং ভাইয়ার লাইভটি একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি। ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা, সজীব। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের সেই স্বপ্নের নাম, সেই অনুপ্রেরণার নামই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতে হবে, ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা, যদি জানতে কত রাত গেছে নির্গম, বুকে না নিয়ে তুমি পারতে না। ঠিক আছে, এই কথাটা যাতে বলতে পারো, যদি জানতে কত রাত গেছে নির্গম, বুকে না টেনে তুমি পারতে না, এই কথাটা বলার জন্যও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তাহলে সেই পরিশ্রমটুকু আমরা সবাই করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করব। পরিশ্রমীরা আসলে কখনো হারে না, বুঝছো? পরিশ্রমীরা সবসময় জিতে যায় দিন শেষে। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো পড়ি। ভাইয়া বই কবে পাবো? বই অলরেডি তোমরা অনেকে পেয়ে গেছো, আর যারা পাচ্ছ না, রিসেন্টলি অর্ডার করছো, তারা 2-3 দিনের মধ্যে পেয়ে যাবা। সুনামগঞ্জ থেকে ভাইয়া আপনি কেমন আছেন? উজ্জ্বল, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বলছে ফারজানা। অনেকদিন পরে ভাইয়ার ক্লাস। ভাইয়া 2-3 দিন যাবৎ ক্লাস নিচ্ছে, তুমি ভাইয়ার ক্লাস অনেকদিন পরে আসছো। ইভা আইবি নাহার কুষ্টিয়া থেকে দেখছি ভাইয়া। এসএসসি 27 এখন থেকে ক্লাসগুলো করো, অনেক এগিয়ে থাকবা। ওবাইদুল বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে সুমাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ইতি, তারপরে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? বেলাল, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আফরিন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। লোবনা, আসসালামু আলাইকুম। পানি পানি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। নাহিদা আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। লোবনা আক্তার, ওকে, তোমরা অনেকে যুক্ত হয়ে গেছো, প্রায় 170-এর মতো যুক্ত হয়ে গেছো। তোমরা যুক্ত হতে থাকো। এখন আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যানালাইসিস টপিক। হ্যাঁ, এই বছর তোমাকে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা নির্ধারণ করবা কিভাবে? বিগত সালের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে, যে বিগত বছরগুলোতে আসলে ভাইয়া কোন কোন টপিক থেকে কোয়েশ্চেনগুলো আসছিল। আমি যদি তোমাকে সেই টপিকগুলো দেখায় দেই তাহলে কী হবে? ভালো হবে না? এখন দেখো, তোমাদের জন্য অ্যানালাইসিস টপিক কি কি তোমাদের সামনে এখন আমি অ্যানালাইসিস করব। দেখো, বাংলা অ্যানালাইসিস। আচ্ছা দেখো, তাইলে এই যে 2024 সালে যে পরীক্ষা হয়েছিল, তোমরা তো এবছর পরীক্ষা দিবা, 2024 সালে দেখো বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে কোয়েশ্চেন হয়েছিল হচ্ছে 4টা। আচ্ছা, আমি যদি একটু নিচ থেকে আসি, 2020-এ কোয়েশ্চেন আসছিল হচ্ছে টোটাল তো 15টা কোয়েশ্চেন। কয়টা? 15টা কোয়েশ্চেন বাংলায়। এই 15টা কোয়েশ্চেন থেকে 2020 সালে বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে প্রশ্ন আসছিল হচ্ছে 9টা। প্রশ্ন কয়টা আসছিল? 9টা। আর ব্যাকরণ থেকে কয়টা কোয়েশ্চেন আসছিল? 3টা। আর মুখস্থ পাঠ থেকে কোয়েশ্চেন আসছিল হচ্ছে 4টা। তাহলে এই হচ্ছে টোটাল 15টা। তাহলে একটু খেয়াল করো, এখানে কিন্তু 9টা আসছে। কিন্তু 2021 সালে দেখো আবার বাংলা প্রথম পত্র থেকে কয়টা আসছে? 9টা আসছে। 2022 সালে বাংলা প্রথম পত্র থেকে কয়টা আসছে? 9টা আসছে। 23-এ গিয়ে কি হয়েছে জানো? বাংলা প্রথম পত্র একটু ডাউন হয়ে গেছে, কমে গেছে। 4টা কোয়েশ্চেন আসছে হচ্ছে বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে। আর 2024 সালে প্রশ্ন আসছে হচ্ছে 4টা, সেম। তাহলে 9 9 9 4 4। তাহলে বাংলা প্রথম পত্রটা কি দেখলাম?
বাংলা প্রথম পত্রটা হচ্ছে আমাদের এই যে লাস্ট 2 বছরে একটু কমে গেছে, 4টা করে কোয়েশ্চেন আসছে, কিন্তু আগে 9টা করে কোয়েশ্চেন আসছে। অন্যদিকে বাংলা সেকেন্ড পেপারের কি অবস্থা দেখি। বাংলা ব্যাকরণ 2020 সালে কোয়েশ্চেন আসছিল 3টা, 21-এ 3টা, 22-এ 4টা, 24-এ 23-এ হচ্ছে তোমার 7টা, 24-এ হচ্ছে 9টা। তাহলে দেখতেছো বাংলা ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্ন দিন দিন বেড়েই চলেছে। তাহলে বাংলা ব্যাকরণের গুরুত্ব তোমরা অলরেডি বুঝতে পারতেছো। আর মুখস্থ পাঠ দেখো, 20-এ 4টা, 21-এ 3টা, 22-এ 2টা, হ্যাঁ, 23-এ 4টা, আবার 25-এ 2টা। তাইলে এখান থেকে আমরা ধরতে পারি যে 2-3টা কোয়েশ্চেন তোমাদের সময় থাকতেই পারে। দেখো তাহলে এই কোন কোন টপিক থেকে ভাই কোয়েশ্চেনগুলো আসছিল সেগুলো জানা আমার দরকার। 2024 সাল দেখো, তাইলে এই যে আগের অ্যানালাইসিস থেকে আমরা কি বলতে পারি বলো তো? আগের অ্যানালাইসিস থেকে বলতে পারি যে এই বছরও বাংলা প্রথম পত্রে তোমাদের 9 থেকে 10টা প্রশ্ন থাকতে পারে এই যে বাংলা ব্যাকরণ অংশে। তাহলে বাংলা ব্যাকরণ অংশের গুরুত্ব তোমরা বুঝতে পারতেছো। এই জিনিসটা ভাইয়া যেভাবে পড়ায় দেয়, জাস্ট ভাইয়ের ক্লাসগুলো করবা, আর কোনো কিছু দরকার নেই, সব কিছু তোমার কাছে পানি পানি কিন্তু হয়ে যাবে। দেখাই, দেখো তাইলে বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে কি কি পড়বা দেখো। আচ্ছা সরি, এটা হচ্ছে 24-এর প্রশ্ন। 24-এ কি কি আসছিল? 52 দিনগুলো আসছিল, আমার পথ থেকে প্রশ্ন আসছিল, রেইনকোট থেকে আসছিল, নেকলেস থেকে আসছিল। তাহলে এখানে কি দেখা যাচ্ছে ভাইয়া? 52 দিনগুলো, আমার পথ, রেইনকোট আর হচ্ছে নেকলেস। তাইলে এখানে হচ্ছে 4টাই কি গল্প থেকে প্রশ্ন আসছিল। অন্যদিকে দেখো বাংলা ব্যাকরণের যে 9টা কোয়েশ্চেন আসছিল সেগুলো কোন কোন টপিক থেকে? উপসর্গ থেকে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ, এই বছরও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ধ্বনি পরিবর্তন গুরুত্বপূর্ণ, বানান প্রতি বছর প্রশ্ন আসে, উচ্চারণ প্রতি বছর প্রশ্ন আসে, ক্রিয়ার কাল খুবই গুরুত্বপূর্ণ, পথ থেকে প্রশ্ন আসে, আবিধানিক ক্রম, পথ। তারপরে দেখো তাহলে পথ থেকে প্রশ্ন আসছিল হচ্ছে 2টা, শব্দের উৎস। তাহলে 9টা প্রশ্ন আসছিল 8টা টপিক থেকে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আর মুখস্থ অংশে আসছিল হচ্ছে পারিভাষিক শব্দ, একটা পারিভাষিক শব্দ আসছিল, আর এক কথায় প্রকাশ আসছিল। ঠিক আছে, এটা হচ্ছে 24। তাইলে আমরা একটু 23-এরটা দেখি ভাইয়া। 23-এ প্রশ্ন আসছিল হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে কয়টা? 4টা। এই 4টা প্রশ্ন কোথেকে করছে দেখি। ফেব্রুয়ারি 1969, তাহারই পরে পনে। তাইলে 2টা হচ্ছে কবিতা থেকে প্রশ্ন করছে, উপন্যাস থেকে প্রশ্ন আসছে একটা, লাল সালু, আর নাটক থেকে প্রশ্ন আসছে, সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন আসছে। ওকে, আর ব্যাকরণের যে 7টা প্রশ্ন আসছিল, ওই 7টা প্রশ্ন কোন কোন টপিক থেকে দেখি তো। বানান থেকে প্রশ্ন আসছে একটা, ওকে, শব্দের উৎস থেকে আসছে, ধ্বনি থেকে আসছে, তারপরে দেখি আবিধানিক ক্রম থেকে আসছে, পদ থেকে আসছে, বচন সমাস, নতুন একটা টপিক এখানে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বচন। দেখো আর মুখস্থ অংশে 4টা প্রশ্ন আসছিল, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো তারপরে 2022-এর অ্যানালাইসিসে আমরা একটু যাই। 2022 সালে কি আসছিল দেখি আমরা একটু। বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে 9টা প্রশ্ন আসছিল, রাইট? 52 দিনগুলো, রেইনকোট, অপরিচিতা, সেই অস্ত্র, ঐকতান, সিরাজউদ্দৌলা, লাল সালু। তার মানে এখানে কবিতা থেকে প্রশ্ন আসছে, গল্প থেকে প্রশ্ন আসছে, তারপরে দেখো সহপাঠ থেকে আমাদের নাটক এবং উপন্যাস থেকেও কিন্তু প্রশ্ন আসছে, উপন্যাস। তারপরে দেখো বাংলা ব্যাকরণ অংশের যে 4টা টপিক থেকে প্রশ্ন আসছিল, দেখো সেগুলো হচ্ছে বানান, পদ, ধ্বনি, উচ্চারণ, এই 4টা থেকে প্রশ্ন আসছিল। আর মুখস্থ অংশ শব্দার্থ, পারিভাষিক শব্দ। এটা 2022 গেল। এখন আমরা দেখবো হচ্ছে 21-এর অ্যানালাইসিস। এখানে দেখো জীবন বৃক্ষ, ফেব্রুয়ারি 1969, আহ্বান, রেইনকোট, সেম গল্প থেকে আসছে, কবিতা থেকে আসছে এবং নাটক, উপন্যাস, সব কিছু থেকে আসছে। তাহলে সবগুলোর উপরে কিন্তু মাস্টার থাকতে হবে। আর ব্যাকরণ অংশে 3টা প্রশ্ন আসছিল, সন্ধি, শব্দের উৎস, আবিধানিক ক্রম। দেখছো টপিক কিন্তু সেম, ঘোরায় ফিরায় কিন্তু সেম টপিকের প্রশ্ন আসতেছে। মুখস্থ অংশ 3টা আসছিল, অনুবাদ, তারপরে দেখো সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ। আচ্ছা সর্বশেষ অ্যানালাইসিস দেখবো হচ্ছে আমরা 20-এর অ্যানালাইসিস। 20-এ 9টা প্রশ্ন আসছিল, এখানেও কবিতা থেকে, গল্প থেকে, নাটক থেকে, উপন্যাস থেকে প্রশ্ন আসছে। আর ব্যাকরণ অংশের যে 3টা ছিল, বানান, সন্ধি, সমাস। আর মুখস্থ অংশে 4টা প্রশ্ন আসছিল, এই 4টা হচ্ছে শব্দার্থ থেকে একটা, অনুবাদ থেকে একটা, এক কথায় প্রকাশ থেকে একটা, সমার্থক শব্দ থেকে একটা। তাহলে এই বছর টোটাল প্রশ্ন আসছিল কিন্তু মানে 16টা। 2020 সালে 16টা প্রশ্ন আসছিল বাংলা থেকে। আচ্ছা
তাইলে এই বছর তোমাদের জন্য, তোমরা যে পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা ফাইনাল সাজেশন দেই। এই 5 বছরের প্রশ্ন একটু অ্যানালাইসিস তো করলাম তোমাদের সামনে, এখন ফাইনাল সাজেশনটা কি ভাইয়া? ফাইনাল সাজেশনটা চলো আমরা একটু দেখি। তোমার ব্যাকরণ অংশের জন্য ফাইনাল সাজেশন কি জানো? 11টা টপিক পড়বা। কি 11টা টপিক? 11টা টপিক পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। ডিইউ এর জন্য আমরা 11টা টপিক পড়বো। 11টা টপিক কি কি ভাইয়া? উপসর্গ পড়ব, ধ্বনি পরিবর্তন পড়ব, বানান পড়ব, উচ্চারণ পড়ব, ক্রিয়ার কাল পড়ব, আভিধানিক ক্রম পড়ব, পথ, শব্দের উৎস, সমাস, সন্ধি, আর নতুন একটা টপিক এখানে আমরা যুক্ত করব বচন, যেটা মাঝে মাঝে চলে আসে। তাইলে এই যে 11টা টপিকে যদি তুমি বস হইতে পারো, তাহলে বাংলায় তোমাকে ঠেকানোর মতো কোনো লোক নাই। তুমি বাংলা যত হার্ড প্রশ্নে আসুক না কেন, তুমি উত্তর দিয়ে আসতে পারবা। এই জন্য বেশি কিছু দরকার নাই। ভাইয়ার যে বইটা আছে, বইটা অলরেডি তোমাদের কাছে চলে গেছে, আর অনেকের কাছে যাচ্ছে। ওই বইটা আর ভাইয়ার ক্লাসগুলো জাস্ট করবা, এই 11টা টপিকে স্ট্রং হবা, আর কিছু দরকার নেই। আর অন্যান্য ভার্সিটির জন্য যে প্রিপারেশন, সেটা তো আমরা নেওয়াবই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি এই 11টা টপিক তুমি খুব জোরালোভাবে পড়বা। এটা হচ্ছে আমার পরামর্শ তোমার জন্য। দেখো, আর মুখস্থ অংশের জন্য তোমাকে 4টা টপিক দিয়ে দিচ্ছি। এই 4টা টপিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই 4টা টপিক, ঠিক আছে? এগুলোর উপর বসো। সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ। এই জন্য কি তোমাদের ফ্ল্যাশ কার্ড দেওয়া হয়েছে না? এই ফ্ল্যাশ কার্ডে তোমরা কিন্তু এই টপিকগুলো পাবা, ঠিক আছে? ফ্ল্যাশ কার্ডে স্ক্যান করলে এই টপিকগুলো পাবা। এই টপিকগুলো একটু ভালো করে শেষ করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন তোমাদের আমি হচ্ছে একটু ইয়াতে যাব, কমেন্টগুলো পড়বো। আচ্ছা, তোমরা অনেকে যুক্ত হয়ে গেছো অলরেডি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা পড়াই যাব। এই যে অ্যানালাইসিসটা তোমাদের বোঝালাম, এই অ্যানালাইসিসটা কিন্তু অনেক দামি, একদম মূল্যবান একটা জিনিস তোমাদের দেখাইছি, ঠিক আছে? এই অ্যানালাইসিসটা যারা আসলে জাস্ট হচ্ছে ভাইয়া যা দেখাইছে না, একটু মাথায় রাখো। এই অ্যানালাইসিস টপিকগুলো তোমরা ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি হবে সবচেয়ে কৌশলী এবং গোছালো। তোমাদের প্রস্তুতি হবে সবচেয়ে কৌশলী এবং গোছালো। তোমরা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নিতে পারো। যাও, আমি স্পেস দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও। ভাইয়া এখনো বুকস পাই নাই। ভাইয়া বুকস পাবা, বুকস পাবা। আসসালামু আলাইকুম ভাইয়া, পানি পানি ভাইয়া, সাদিয়া আসসালামু আলাইকুম ভাইয়া, হাই ভাইয়া, অ্যাঞ্জেল কুইন, শম্পা আসসালামু আলাইকুম, মুজাহিদ হাসান ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো আছো? সিনথিয়া, মেহজাবিন, সুমি, এগুলো পড়লেই কি ঢাবি সহ গুচ্ছর প্রিপারেশন নেওয়া হয়ে যাবে ভাইয়া? হ্যাঁ, ইনশাল্লাহ। পানি পানি ভাইয়া, পানি পানি ক্লাস, ওবায়দুল। ওকে, এখন হচ্ছে আমরা মূল টপিকে যাব, পড়াশোনা শুরু করব। এখন আজকে দেখো, আমরা আজকে এই যে আজকে হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি, রাইট? আজকে টপিক কি? বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধি বইয়ে দেখবা অনেক নিয়মকানুন দেওয়া, আসলে এত নিয়মকানুন লাগে না। একটু কৌশলী হলে, মাত্র একটা কৌশলী কিন্তু এটা শেষ হয়ে যায়, মাত্র একটা কৌশলেই শেষ হয়ে যায়। আমি এই টেকনিকটার নাম দিচ্ছি হচ্ছে পানি পানি টেকনিক। পানি পানি টেকনিক। আচ্ছা, এই টেকনিকটা কি তাহলে ভাইয়া? টেকনিকটা দেখো, টেকনিকটা হচ্ছে নির, অথবা থাকতে পারে নি, ওকার, অন্তস্থ র, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। কয়টা জিনিস বললাম বলো তো? নির, নি 2টা, ওকার 3টা, র, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা জিনিস মনে রাখবা। কি? নি, নির, ওকার, অন্তস্থ র, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। কি বললাম? আবার বলো ভাইয়ের সাথে সাথে, মুখস্থ হয়ে যাক একবারে। দেখো, নির, নি, ওকার, অন্তস্থ র, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এগুলো যদি পাই আমরা ভাইয়া, এগুলো যদি সন্ধির ভিতরে পাই, তাহলে আমাদের মাথায় কাজ করবে এটা হচ্ছে বিসর্গ সন্ধি। ভাইয়া এটা কি? বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধি এগুলো থাকলে, তাহলে বিসর্গ সন্ধিতে কি দিতে হবে? একটা বিসর্গ দিতে হবে। আর তো কোনো কাজ নাই। আর কোনো কাজ আছে না? আর কোনো কাজ নাই। জাস্ট এই 7টা জিনিস মনে রাখবা। কি বললাম ভাইয়া? নির, নি, ওকার, অন্তস্থ র, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। এই যে 7টা জিনিস, এই 7টা জিনিস মনে রাখবা। এই 7টা জিনিস থাকলেই তুমি মনে করবা যে এটা একটা বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিতে আমরা বিসর্গ ইউজ করব। তাহলে ভাইয়া এগুলোর কয়েকটা উদাহরণ দেন আমাকে, আমি বুঝতেছি না, আমাকে কয়েকটা উদাহরণ দেন। চলো তোমাকে কিছু উদাহরণ দেওয়া যাক। আমি বললাম ভাইয়া নীরব। কি বললাম ভাইয়া? নীরব। নীরব শব্দটাতে কি আছে ভাই? নি আছে না? নি, রব। এই যে, তাহলে রবের আগে কি আছে? নি আছে। আচ্ছা, নি যেহেতু আছে ভাই, আপনি তো বলছেন নি থাকলে সেটা বিসর্গ সন্ধি।
ওকে, বিসর্গ সন্ধি। তাহলে এটাকে ভাঙবো কি করে? এই যে নি পাইছি না, নির পরে জাস্ট একটা বিসর্গ দিয়ে দাও, প্লাস দিয়ে বাকিটা লিখবা রব। কত সহজ দেখছো, কত সহজ দেখছো? দেখো নি যোগ রব হয়েছে নিরোগ। ভাইয়া নিরোগে কি আছে? রোগ হচ্ছে একটা শব্দ, ঠিক আছে, এর আগে কি যুক্ত আছে? এর আগে যুক্ত আছে হচ্ছে নি। তাহলে ভাইয়া যদি নি থাকে তাহলে কি হবে ভাইয়া? এটা একটা বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি হলে সেখানে কি দিতে হবে? বিসর্গ দিতে হবে। তাহলে নি বিসর্গ যোগ রোগ হয়েছে। তাহলে নি বিসর্গ যোগ রোগ। ক্লিয়ার? অনেক সহজ না? অনেক সহজ। তারপরে দেখো ভাইয়া তপুবন। আচ্ছা তপুবনে দেখো তো একটা ওকার আছে ভাইয়া, রাইট? একটা ওকার আছে ভাইয়া। আপনি তো বলছিলেন ভাইয়া যদি ওকার থাকে তাহলে সেটা তো বিসর্গ সন্ধি। ওকার থাকলে সেটা কি? সেটা বিসর্গ সন্ধি। আর বিসর্গ সন্ধি হলে সেখানে বিসর্গ দিতে হবে। ওকারটা তুলে দিয়ে জাস্ট বিসর্গ বসাও, তপ। ওকার তুলে দিলাম, একটা বিসর্গ দিলাম, তপ যুগ বন, এই যে হয়ে গেল তপোবন। কত সহজ না ভাইয়া? তারপর দেখো অন্তর্গত। অন্তর্গততে কি আছে ভাইয়া? একটা রেফ আছে না ভাইয়া? রেফ মানে কি? অন্তঃস্তর না? অন্তঃস্তরর একটা মানে কি? একটা হচ্ছে অন্তঃস্তর কি কি হইতে পারে? অন্তঃস্তরর রফলা হইতে পারে অন্তঃস্তর দিয়ে, রেফ হইতে পারে অন্তঃস্তর দিয়ে। তাহলে এই যে রেফ আছে, তাহলে রেফ মানে কি? অন্তঃস্তর। অন্তঃস্তরের একটা রূপই হচ্ছে রেফ। আচ্ছা তাহলে রেফটা পাইলাম, অন্তঃস্তর পাইছি। তাহলে অন্তঃস্তর উঠে কি দিতে হবে? একটা বিসর্গ দিতে হবে। তাহলে হচ্ছে অন্ত, বিসর্গ তুলে বিসর্গ দিলাম হচ্ছে রেফ তুলে, যোগ গত, যে অন্তর্গত হয়েছে। নিশ্চয়। নিশ্চয় কি আছে ভাইয়া? তালব্যস্য আছে। যদি তালব্যস্য পাই ভাইয়া তাহলে কি সেটা বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি তাহলে তালব্যস্য উঠাই দাও, একটা বিসর্গ বসাও। তাহলে বসে উঠায় একটা বিসর্গ বসাইছি, নি যোগ চয়, নিশ্চয়। আবিষ্কার ভাইয়া, আবিষ্কারে তো মূর্ধন্য ষ পাইছি ভাইয়া। তাহলে মূর্ধন্য ষ, তাহলে এটা কোন সন্ধি বলো তো? এটা একটা বিসর্গ সন্ধি। তাহলে মূর্ধন্য ষ উঠাইয়া সেখানে বসাবো হচ্ছে বিসর্গ। তাহলে মূর্ধন্য ষর আগে কি আছে? আবি। আবি যোগ কার, এই হচ্ছে আবিষ্কার। দেখছো অনেক সহজ। নমস্কার, জাস্ট টেকনিক বুঝলে হয়। নমস্কারে কি আছে ভাইয়া? দন্তস্ব আছে। যদি দন্তস্ব থাকে তাহলে সেটা কি? বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিতে দন্তস্ব উঠিয়ে কি বসাইতে হবে? বিসর্গ বসাইতে হবে। খুবই সহজ। নম বিসর্গ যোগ কার, দন্তস্বরটা উঠাই দিলাম, ঠিক আছে। নিরবধি ভাইয়া, নিরবধিতে কি আছে? নি আছে, অন্তঃস্তর আছে, নির আছে। আচ্ছা নির আছে, নির যদি থাকে তাহলে সেটা কোন সন্ধি? বিসর্গ সন্ধি। তাহলে নি যোগ অবধি হয়ে গেল হচ্ছে নিরবধি। পানি পানি হয়েছে না জিনিসটা তোমাদের কাছে? বলো তো টেকনিকটা আসলেই পানি পানি কিনা, তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো, ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ভাইয়াকে জানাও পানি পানি হয়েছে, ঠিক আছে? কমেন্ট করো পানি পানি। আমি দিব, আমাকে কেউ মেনশন দিল না। আবিযোগ কার? হ্যাঁ দিশা। ক্লাসে বসে ক্লাস করা আর স্যুপ চা খাওয়ার মজাই আলাদা। আচ্ছা জান্নাতুল মাওয়া, সেও একজন ভণ্ড। ওবাইদুল, নম প্লাস কার? হ্যাঁ নমস্কার। এই তো দিশা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আফসানা মিম। তারপরে আমাদের সাথে আছে হচ্ছে সিদ্রাতুল, কই দিতাম। আচ্ছা পানি পানি হয়ে গেল একদম। জোয়ের, পানি পানি তো হইতে হবে ভাইয়া, ক্লাস নিতেছে পানি পানি, ভাইয়া ক্লাস নিলে পানি পানি হইতে হবে, ঠিক আছে। হ্যাঁ নিযোগ অবধি, হ্যাঁ নিরবধি, একদম পানি পানি ভাইয়া। সাজিদ, পূর্ণা দেয়, পানি পানি ভাইয়া, এসে গেছি ভাইয়া। মূর্ধন্য ষ হলে কি হবে? মূর্ধন্য ষ হলেও সেম, একটা বিসর্গ বসাবো মূর্ধন্য ষ তুলে। আলী, জোজ ভাই, পানি পানি মাওয়া, পানি পানি ভাইয়া। আচ্ছা তোমরা কি জানো ভাইয়া, এই যে তোমাকে একটা রুলস পড়াইলাম মাত্র, একটা পানি পানি টেকনিক দিলাম, বিসর্গ সন্ধিতে আর কোনো কিছুই পড়তে হবে না তোমার। বিসর্গ সন্ধির প্রিপারেশন কিন্তু তোমার এই একটা মাত্র রুলসে হয়ে গেছে, একটা মাত্র রুলসে হয়ে গেছে। এখন আমি তোমাকে অনেকগুলো উদাহরণ দেখাবো, পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এই উদাহরণগুলো তোমাকে আমি দেখাবো যে এই আছে, এই টেকনিকটা ফলো করে কি ওগুলো পারা যাচ্ছে কিনা, এই কৌশলটা ফলো করে কি ওটা পারা যাচ্ছে কিনা, এখন তোমাকে আমি দেখাবো। পানি পানি ভাইয়া, অভি, শম্পা, পানি পানি, আপনার দ্বারা আসলেই সব পানি পানি হয়ে যায়। ফয়সাল হোসেন, পানি পানি, নদী নদী, ব্যর্থ লাইন। আচ্ছা পানি পানি ভাইয়া, পানি পানি ভাইয়া, এনি ওকে, সবার কাছে পানি পানি হয়েছে। সিয়াম, আচ্ছা তাইলে এখন আমরা একটু দেখব হচ্ছে কিনা, দেখো। আচ্ছা ভাইয়া আমি যে বলছিলাম ভাইয়া অন্তঃস্তর, অন্তঃস্তরের একটা রূপ কি? রেফ।
ঠিক আছে, পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিসর্গ সন্ধি এখন আমরা দেখব। এই যে রেফ ভাইয়া, এই যে রেফ আছে, রেফ মানে কি অন্তস্থ র, অন্তস্থ র পাইছি, তার মানে মনে মনে ধরে নিতে হবে সেটা হচ্ছে একটা বিসর্গ সন্ধি। ওকে, বিসর্গ সন্ধি। যদি বিসর্গ সন্ধি হয় তাহলে রেফটা তুলে দিয়ে একটা কি বসাইতে হবে, একটা বিসর্গ বসাইতে হবে, আর কোনো কাজ নাই, জাস্ট ভেঙে দিলা, প্রাদুর্যোগ ভাব, প্রাদুর্ভাব। ঠিক আছে, তারপর আমি যদি বলি ভাই চতুষ্পদ, চতুষ্পদে কি আছে, মূর্ধন্য আছে, রাইট? তাহলে মূর্ধন্য আছে বিধায় আমাদের মনে রাখতে হবে কি, এটা একটা বিসর্গ সন্ধি। ওকে, তাহলে মূর্ধন্যস তুলে দাও, একটা বিসর্গ বসাও, চতু যুগ পদ, চতুষ্পদ। নিষ্পাপ, মূর্ধন্যস আছে, সেম ভাইয়া, মূর্ধন্যস তুলে দিয়ে একটা কি বসাবো, বিসর্গ বসাবো, নি যুগ পাপ। বহিষ্কার, সেম, মূর্ধন্যস আছে, দেখছো? এই যে রেফ আছে, রেফ তুলে দিয়ে আমরা হসন্ত বিসর্গ বসাবো, রেফ আছে, রেফ তুলে দিয়ে বিসর্গ বসাবো। দুরন্ত ভাইয়া, অন্তস্তর ডিরেক্ট আছে, দুরন্ত। ঠিক আছে, তারপর দেখো প্রাদুত্থান, তাহলে ঠিক আছে, এখানে অন্তস্থ র আছে, অন্তস্থ র তুলে আমরা দিব কি, বিসর্গ। একটু খেয়াল করো, তিরস্কার, দন্তস্ব আছে, রাইট? চতুষ্কোণ, মূর্ধন্যস আছে। তারপরে দেখো জ্যোতির্ময়, রেফ আছে, রেফ মানে কি অন্তস্থ র, রেফ আছে ভাইয়া, মূর্ধন্যস আছে, মূর্ধন্যস আছে, দুষ্কৃতি, মূর্ধন্যস আছে। তারপরে দেখো পুনর্ভাব, রেফ আছে, দুর্লভ, রেফ আছে, অন্তর্গত, রেফ আছে, তারপরে অন্তর্বর্তী, রেফ আছে, নমস্কার, মূর্ধন্যস আছে, দন্তস্ব আছে, আবিষ্কৃত, মূর্ধন্যস আছে, নিরাকার, নির আছে। দেখছো? তাহলে এই ক্লুগুলো আমরা পাচ্ছি না বিসর্গ সন্ধিতে। তাহলে এই ক্লুগুলো যদি আমরা পেয়ে যাই, আমরা তো জানি ভাই বিসর্গ সন্ধিতে কি করতে হয়, এই ক্লুগুলো তুলে দিয়ে জাস্ট একটা বিসর্গ বসাবো আর প্লাস দিয়ে বাকি অংশটা লিখে দিব, রাইট? খুবই সহজ। এখন তোমাকে আমি দেখাবো হচ্ছে, আচ্ছা কমেন্টগুলো আগে একটু দেখি তোমাদের, তারপরে এখন আসবো হচ্ছে নিপাতনে সিদ্ধ মাত্র 4টা বিসর্গ সন্ধি আছে, এই 4টা বিসর্গ সন্ধি তোমাকে দেখাবো, আর কিছু লাগবে না এখান থেকে। তারপরে আমরা চলে যাব হচ্ছে বিগত বছরে বিসর্গ সন্ধি থেকে কিরকম প্রশ্ন আসছিল, ভাইয়া যে টেকনিকটা পড়ায় দিছে সেই টেকনিক ফলো করে তুমি পারবা কিনা, পারতেছো কিনা, সেগুলো তোমার থেকে আমি জানবো এবং প্রশ্নগুলো দেখাবো। পানি পানি, আমি পরীক্ষায় ক্লাস করছি, ইনশাল্লাহ আজ সব শেষ হয়ে যাবে। দুরন্ত, ওটা একটু বুঝিয়ে দিন। দুরন্ত, দুর্যোগ অন্ত, আচ্ছা দূর অন্তস্তর যে আছে, এই অন্তস্তরটা যদি তুলে দেই তাহলে কিন্তু হচ্ছে না, আমাদের অর্থটা সঠিকভাবে অর্থটা প্রকাশ পাচ্ছে না, সেই জন্য হচ্ছে দুর্যোগ অন্ত, দুরন্ত। পানি পানি ভাই, আপনি মানুষটাই পানি পানি, আর আপনার পড়া পানি পানি হবে না, এমনটা কি হতে পারে? জুবাইর সরকার, পানি পানি ভাইয়া সেরা, আগে আমি এত ভালো করে বুঝতাম না, ফয়সাল। আচ্ছা চলো, তাইলে এখন তোমাদের আমি পড়াবো হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। দেখো এই 4টা নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি পড়লেই কিন্তু হয়ে যাবে, আর কিছু লাগবে না। পরীক্ষায় ঘুরে ফিরে এই 4টাই কিন্তু আসে। দেখো তাহলে আমি তোমাকে বললাম হচ্ছে ভাই অহর্নিশ, এই জায়গা থেকে কিন্তু বিগত সালের প্রশ্ন আসবে, এখনই দেখাবো, পরে যাতে তোমরা সবাই পারো, একটু ভালো করে দেখো। অহর্নিশ, অহর্নিশ, অহর্নিশ কি? একটা নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এটাকে ভাঙলে কি হয় ভাইয়া? অহ যুগ নিশা, অহ যুগ নিশা। নিপাতনে সিদ্ধ কি জানো? যাহা নিয়ম মানে না তাহা হচ্ছে নিপাতনে সিদ্ধ। ঠিক আছে, নিপাতনে সিদ্ধর ক্ষেত্রে তোমাকে এই যে 4টা সন্ধি জানতে হবে, অহর্নিশ, অহরহ, তার হচ্ছে বাচস্পতি, তারপরে হচ্ছে ভাস্কর। এই যে 4টা আছে না, 1 2 3 4, এই 4টার মানে সন্ধি বিচ্ছেদ সহ তোমরা শিখে নিবা। অহর্নিশ, এটা বিচ্ছেদ করলে কি হয়? অহ যুগ নিশা। অহরহ, অহ যুগ অহ। বাচস্পতি, বাচ যুগ পতি। তারপর দেখো ভাস্কর, ভা যুগ কর। এই যে 4টা নিপাতনে সিদ্ধ, এই 4টা পড়লেই হবে বিসর্গ সন্ধি থেকে নিপাতনে সিদ্ধ, আর লাগবে না। ঠিক আছে, আর লাগবে না। এখন তোমাদের আমি দেখাবো হচ্ছে বিগত সালে আসা কিছু প্রশ্ন। কোয়েশ্চেন 1 সবাই অ্যান্সার দিবা, এখানে 250 জন মতো আসতো, সবাই অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, পারতেছো কিনা নিজেকে যাচাই করতে হবে। মাত্র একটা টেকনিক পড়াইলাম, বেশি তো পড়াইলাম না। বিসর্গ সন্ধি মাত্র একটা টেকনিকেই শেষ। টেকনিকের নাম কি? পানি পানি ভাইয়ার পানি পানি টেকনিক। ওকে দেখো, দুরবস্থা শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দুরবস্থা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এইটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দেখো দূর অবস্থা ভাইয়া, এটার সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা জানি না, দু বা দূর থাকলে সেটা হয় হচ্ছে একটা বিসর্গ সন্ধি। এটার বিচ্ছেদটা এখন আমাকে করে দেখাইতে হবে। দেখো অপশনে কি আছে? দ দীর্ঘ উকার অন্তঃস্বর দুর্যোগ বস্তা, দরসুকার অন্তঃস্বর দুর্যোগ বস্তা, দুর্যোগ অবস্থা, দুযুগ অবস্থা। দেখি তাহলে 1 লিখে অ্যান্সার করবা সবাই। সবাই কোয়েশ্চেন 1 লিখে অ্যান্সারটা করবা, তাহলে আমি বুঝবো। 1-এর 4 ভাইয়া সাজিদ। আচ্ছা আচ্ছা, তারপর একজন বলতেছে জাতির ক্রাশ ডি।
উজ্জ্বল হাসান বলতেছে একের ঘ হবে। আচ্ছা, তারপর দেখি মিজানুর রহমান বলতেছে ঘ। আচ্ছা, অ্যান্সার হবে হচ্ছে ডি, বলতেছে হচ্ছে রাফিয়া। তারপর দেখি সাজিদ বলছে হচ্ছে একের 4, মিমি বলছে একের ডি। তারপরে হচ্ছে মিরাজ বলছে হচ্ছে ঘ হবে। সেতু ঘোষ একের ডি মেনশন। আচ্ছা, আমাকে এফবি রিকোয়েস্টটা, আচ্ছা একের ঘ হবে। রিমা এনি বলতেছে একের ঘ, সবাই বলতেছে একের ঘ, তার মানে সবাই পারতেছে। রিয়া একের ঘ, নাকি সবাই ভুল করতেছে দেখি তো। সায়েম একের ঘ। জান্নাতুল বলতেছে হচ্ছে একের ঘ। আচ্ছা, একের ঘ বলতেছে তাসলিম আক্তার। আচ্ছা, তাহলে এখন আমরা সঠিক উত্তরটা দেখব, ঠিক আছে? সবাই বলতেছে একের ঘ, দেখি তো সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে একের ঘ। তোমরা পারছো, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা আগে বোঝায়। হ্যাঁ, যারা একের ঘ দাগাচ্ছ সবারটা হয়েছে, সবাইকে অভিনন্দন, সবাইকে অভিনন্দন। এখন আমরা চলে যাব হচ্ছে 2, দেখি 2 তোমরা পারো কিনা। 2-এ কি আছে? সদ্যজাত। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা কিন্তু একটা বিসিএস এর কোশ্চেন। দেখি তোমরা যদি এই বিসিএস এর কোশ্চেনটা পারো, ধরে নিব যে তোমরা বিসিএস পরীক্ষায় বসার জন্য এবিলিটি তোমরা অর্জন করে ফেলছো। দেখি, সদ্যজাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সদ্যুগজাত, সদ্যযুগজাত, সদ্য যুগজাত। তারপরে দেখো সদ্যযুগজাত। যেহেতু বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি কিভাবে বুঝবো? একটা ওকার আছে ভাইয়া, রাইট ভাইয়া, আপনি তো বলছিলেন ওকার আছে, ওকার থাকলে তো কি সন্ধি হয়? ওকার থাকলে তো বিসর্গ সন্ধি হয়। আর বিসর্গ সন্ধিতে কি লাগে? অবশ্যই বিসর্গ লাগে, বলেই দিলাম। দেখি অ্যান্সার করতে পারো কিনা। 2-এর অ্যান্সার কত দেখি? 2 লিখে অ্যান্সার করো, 2 লিখে অ্যান্সার করো। তাহলে সদ্যজাত শব্দে শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা একটা বিসিএস এর প্রশ্ন। সদ্যযুগজাত, সদ্যযুগজাত 3 নম্বরে আছে। সদ্যযুগজাত, সদ্যযুগজাত। দেখি, আমি কিন্তু কোনো কমেন্ট করব না। রিত খান, কি হলো, তুমি অভিমান করলা নাকি? সিয়াম 2-এর গ। আচ্ছা, মিম বলতেছে 2-এর গ। মাওয়া বলতেছে 2-এর গ। জি ভাইয়া, আমরা ভণ্ড হলেও পড়া আচ্ছা পারি, ওকে। তারপরে মিমি বলতেছে 2-এর সি, 2-এর সি সদ্যযুগজাত। আচ্ছা, তারপরে দেখি জান্নাতুল মাওয়া 2-এর গ। পাভেল বলতেছে হচ্ছে গ। আচ্ছা, তারপর আমরা একটু দেখব। তামিম ইকবাল বলতেছে হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে 2-এর অ্যান্সার কোনটা পিক করব বলো তো? 2-এর সঠিক উত্তর দিতে থাকো। আফরোজ ইসলাম বলতেছে হচ্ছে 3। আচ্ছা, তারপর উজ্জ্বল বলতেছে হচ্ছে 2-এর গ ভাইয়া। তারপরে রিয়া বলতেছে 2-এর গ। তোমরা কি সঠিক উত্তর করে ফেলতেছো? বুঝে গেছো জিনিসটা? আল্লাহ, এত সহজ। আহমেদ হুসাইন 2-এর গ। মুন্নি বলতেছে 2-এর গ। 2-এর গ সদ্যযুগজাত। রিমা। আচ্ছা, তাইলে এটা কি হবে? সঠিক উত্তরটা কি আমরা দেখবো এখন। তারপরে হচ্ছে সুচিন্দ্র দাস বলতেছে 2-এর গ। নীলা বলতেছে 2-এর গ। ফয়সাল বলতেছে গ। নাদিয়া বলতেছে হচ্ছে গ। ওকে, মারুফ বলতেছে 2-এর গ। এখন আমরা সঠিক উত্তরটা একটু দেখার চেষ্টা করি। সানিয়া পাটোয়ারি বলতেছে 2-এর গ। তামিম ইকবাল বলতেছে 2-এর গ। সিনথিয়া শেহজাদ সুমি বলতেছে সদ্যযুগজাত। উজ্জ্বল বলতেছে 2-এর গ। আচ্ছা, সঠিক উত্তর কোনটা আমরা একটু দেখি। সঠিক উত্তর হচ্ছে 2-এর গ। যারা গ উত্তর করছো তাদের উত্তর সঠিক হয়েছে। এখন আমরা চলে যাব 3-এ। কি ধরনের প্রশ্ন আসে? এটা কিন্তু মজার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা তোমরা পারো কিনা। অহরহ ভাইয়া, অহরহ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? এই অহরহ, আমি কি বলছিলাম? অহরহ হচ্ছে একটি নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। তাইলে এই যে অহরহ, এটার দেখি তো সন্ধি বিচ্ছেদটা কে পারে? অহযুক অহ, অহযুক রহ, অহুযুক রহ, অহযুক অহ। একটু খেয়াল করি দেখি, তাইলে 3-এর অ্যান্সার কি হইতে পারে? অহরহ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা 17-18 সেশনে কিন্তু আসছিল। তাহলে আমরা একটু দেখব। হ্যাঁ, 2-এর সি যারা দিচ্ছ সবারটা হয়েছে 2-এর সি, তোমরা পারতেছো। সঠিক উত্তর এখন আমরা দেখব হচ্ছে 3-এর অ্যান্সার হচ্ছে উন্মি হাবিবে অলরেডি বলতেছে হচ্ছে 3-এর ডি। আচ্ছা, সদ্যযুগজাত। পাবেল আহমেদ, সেতু ঘোষ বলতেছে 3-এর ঘ। ওকে, জুথি বলছে হচ্ছে 3-এর ঘ। তারপরে আলিফ বলতেছে হচ্ছে ডি। সাজিদ বলছে 3-এর ডি। আচ্ছা, তারপরে দেখি সবাই 3-এর ডি বলতেছে। আচ্ছা, দেখি
তারপর মিমি বলতেছে 3-এর ডি, মলি বলতেছে 3-এর ডি, উজ্জ্বল 3-এর ঘ, আচ্ছা জান্নাতুল মাওয়া 3-এর ঘ, তারপরে হচ্ছে ফারহানা আক্তার 3-এর ডি হবে ভাইয়া, আচ্ছা জয় সরকার বলতেছে হচ্ছে ডি, জান্নাতুল মাওয়া 3-এর ঘ, আচ্ছা একজন একবার করে অ্যান্সার করো, সমস্যা নাই। ওকে, তারপর জুই হচ্ছে 3-এর ঘ, আচ্ছা তাইলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তরটা আমরা একটু দেখি। শ্রুতি বলছে হচ্ছে ঘ, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ঘ। আল্লাহ, তোমাদের কাছে এত সহজ হয়ে গেছে বিসর্গ সন্ধি, সবাই পারতেছে, একজনও ভুল করতেছে না। এইটাই তো আসলে তোমাদের পড়ায় আসলে মজা আছে, কারণ তোমরা সবাই মেধাবী। ঠিক আছে, মেধাটা জাস্ট কাজে লাগাও, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এবং আমরা এটা চাই, যারা আমার ক্লাসগুলো যারা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুক, তাদের সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হোক, এবং তাদের সাথে বসে আমি একটু গল্প করব, একটু চা খাবো, এটাই আমার আনন্দ, আর কিছু তো দরকার নাই। দেখো কোয়েশ্চেন 4, পরস্পর শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখো পরস্পর, পরস্পরে ভাই কি আছে? দন্তস্ব আছে, রাইট? দন্তস্ব থাকলে আমরা জানি হচ্ছে সেটা একটা বিসর্গ সন্ধি। ওকে, এটা সন্ধি বিচ্ছেদ কোনটা হবে তাহলে? পরশ যোগ পর, অবশ্যই 4 লিখে অ্যান্সার করবা। পর যোগ পর, 2 নম্বরে আছে পর যোগ পর, 3 নম্বরে আছে হচ্ছে পরশ যোগ পর, 4 নম্বরে আছে হচ্ছে পর যোগ পর। দেখি 4-এর অ্যান্সার করবা। পরস্পর শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 4। আমার কমেন্ট কি যায় না? এই যে বাচ্চা, তোমার কমেন্ট আমি দেখে ফেললাম। হ্যাঁ, সোনিয়া বলছে 3-এর ঘ, ঠিক আছে, সেতু গ। আচ্ছা 4-এর বলতেছে হচ্ছে সেতু, বলতেছে হচ্ছে ডি মানে ঘ। তারপরে হচ্ছে সাগর বলছে 4-এর ডি, ওকে। মলি বলছে হচ্ছে ঘ, আচ্ছা 1-এর বি ভাই, আচ্ছা 1 তো অনেক আগে পড়াই ফেলছি ইনশাল্লাহ, ওকে। তারপর মিমি বলছে 4-এর ডি, ওকে। তারপরে মিজানুর রহমান বলতেছে 4-এর ডি, মুন্নি বলতেছে 4-এর ঘ, ওকে। 4-এর 4, সাজিদ বলছে 4-এর 4, ওকে। তারপরে দেখি অভি বলছে 4-এর ডি, আচ্ছা তাহলে সঠিক উত্তর কোনটা? 4-এর কত? 4-এর সঠিক উত্তর হচ্ছে পর যোগ পর। ঠিক আছে, এটাও পারছো তোমরা, অভিনন্দন। এখন আমরা চলে যাবো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। এটাও দেখো, এটাও কিন্তু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঠিক আছে, 17-18 সেশনে আসা। নীরব শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নিযুক রব, নিযুক অপ, নিযুক অপ, তারপর দেখো নিযুক রব। এটা তোমরা সবাই পারতে হবে, এবং তোমরা আশা করি সবাই পারবা, প্রশ্নটা সবাই আশা করি পারবা। 5, 4-এর ডি যারা বলছো সবারটা সঠিক হয়েছে, ঠিক আছে। এখন আমরা অ্যান্সার নিব হচ্ছে 5-এর। নীরব শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নিযুক রব কতে, খতে আছে হচ্ছে নির্যুক অপ, গতে আছে নি হসন্ত মানে হচ্ছে বিসর্গ প্লাস রব, আচ্ছা। তারপরে ঘ নাম্বারে আছে নি বিসর্গ যোগ অপ। দেখি সঠিক উত্তর কোনটা হয়। 4 লিখে অ্যান্সার করবা, ওকে। ওবাইদুল বলতেছে হচ্ছে 4-এর ডি, আচ্ছা 4 তো হয়ে গেছে, এখন আমরা 5-এর অ্যান্সার নেব। ইয়েস, রাকিব 4-এর ঘ, 5 মলি, এই যে 5-এর অ্যান্সার শুরু হয়েছে। মলি বলতেছে হচ্ছে 5-এর গ, নিশিতা বলতেছে হচ্ছে খ, ওকে। ভাইয়া লেট করে আসলাম, কোনো সমস্যা না, করো। মিমি 5-এর সি, আচ্ছা। তাসলিমা আক্তার বলতেছে হচ্ছে 5-এর গ, জয় বলতেছে হচ্ছে 5-এর ডি, আচ্ছা। 5-এর ঘ বলতেছে হচ্ছে আফরোজা, নিযুক রব রিত খান, ঠিক আছে। দেখি সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর দেখি তাহলে, সঠিক উত্তর হচ্ছে আমাদের নিযুক রব, এটা সবাই পারার কথা। এখন আমরা 6 নাম্বার অ্যান্সার দেখবো, দুর্লভ। দুর্লভে কি আছে বলো তো? এটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দুর্লভে আছে হচ্ছে একটা রেফ থাকলে সেটা আমরা কি বুঝি? এটা কোন সন্ধি? বিসর্গ সন্ধি। তাইলে এইটা সঠিক সন্ধি বিচ্ছেদটা কোনটা হবে? দুর্লভ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুযুক লভ, দুর্যুক লভ, দুযুক লুপ, দুর্যুক লুপ। দেখি তোমরা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করবা। সহজ না? অনেক সহজ না? জাস্ট একটা টেকনিক পড়াইছি, সেটা দিয়ে কিন্তু তোমরা পারতেছো। দেখি, হ্যাঁ তাহলে 6-এর সঠিক উত্তর দিবা। দুর্লভ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুযুক লভ, দুর্যুক লভ, দুযুক লোপ, দুর্যুক লভ, ওকে। 6 বলতেছে হচ্ছে তাকিয়ান, বলতেছে হচ্ছে 6-এর গ। তারপরে শামিম বলতেছে হচ্ছে 5-এর ঘ, আচ্ছা 5-এর না, এখন আমরা 6-এ নিচ্ছি। 6-এর ক তাসনিম, 6-এর ক, ওকে। তারপরে ডি বলতেছে হচ্ছে হামজা। তাহলে কি সঠিক উত্তর কোনটা হবে বলো?
সঠিক উত্তর কোনটা? 6-এর সি বলতেছে হচ্ছে মিমি। বা কমেন্ট পড়েন রিয়াদ, এই যে তোমার কমেন্ট পড়লাম। তারপর দেখি আফরিন বলতেছে হচ্ছে 5-এর গ হলো, 5-এর গ কেন হলো? 5-এর গ কেন হলো? 5-এর গ কেন হলো দেখাই, দেখো নীরব, নি যোগ রব, এই যে একটা বিসর্গ কি লাগবে না? এই যে যদি আমরা নি পাই তাহলে সেটা কি বিসর্গ, তাহলে নির পরে কি লাগবে? একটা বিসর্গ লাগবে, যোগ রব, এই হচ্ছে নীরব। দেখি দুর্লভ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ 6। 6-এর ক খুশি, হ্যাঁ সুমাইয়া 6-এর ক, এই তো হচ্ছে। তারপরে দেখি ফেরদৌস 6-এর ক, 6-এর ক হচ্ছে সানিয়া পাটোয়ারি। তারপরে হচ্ছে সোনিয়া আক্তার বলছে হচ্ছে ক। আচ্ছা, শান্ত বলছে 6-এর ক। করবো না, আমার কমেন্ট পড়েন না। এই যে আফসানা মিম, তোমার কমেন্ট পড়ছি। আলী 6-এর ক। উবাইদুল বলছে 6-এর ক। আজব ছেলে বলছে 6-এর খ। জান্নাতুল মাওয়া বলছে 6-এর গ। আচ্ছা, এইখানে অনেকগুলো অ্যান্সার হয়েছে। মালিহা বলছে হচ্ছে ক। আচ্ছা, ক হবে। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কোনটা দেখি আমরা। সঠিক উত্তর হচ্ছে ক, দুযুগ লভ হচ্ছে দুর্লভ। যারা ক দিছিলা, ম্যাক্সিমাম ক দিছিলা, ক হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে 7 নাম্বার, শিরোচ্ছেদ। শিরোচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটাও কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। দেখো শিরোচ্ছেদ, এখানে কি আছে? তালব্যস্য আছে, রাইট? তালব্যস্য থাকলে আমরা জানি সেটা বিসর্গ সন্ধি হয়। তাহলে এটা সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? শির বিসর্গ যুগছেদ, শিরযুগছেদ, শির এখানে বিসর্গ আছে ভেদ, আর অন্যদিকে হচ্ছে শিরযুগছেদ। দেখি এটা আশা করি সবাই অ্যান্সার করতে পারবা। 7 খুবই সহজ, কঠিন কিছু না। 6-এর যারা এ দাগাইছো সবারটাই হয়েছে। এবার মনে হয় আমি ছেঁকা খাবো নে। হ্যাঁ মাওয়া, তুমি অলরেডি ছেঁকা খাইয়ে গেছো। 6-এর অ্যান্সার হচ্ছে ক। ওকে, 7 বলতেছে হচ্ছে নৌসিন, নৌসিন বলতেছে 7-এর ক। নুসরাত বলতেছে 7-এর ক। সাগর বলতেছে হচ্ছে 7-এর সি। আচ্ছা, তারপরে আমরা দেখব রোজিনা বলতেছে এ। আচ্ছা, 7-এর এ বলতেছে হচ্ছে শামিমা, শামিমা আক্তার। তারপরে হচ্ছে মার্জিয়া বলছে 6-এর সি। ভাইয়া 6 না, এখন আমরা 7-এ যাচ্ছি। মলি 7-এর ক। ওকে, 7-এর ক বলছে হচ্ছে আহমেদ হোসেন। জান্নাতুল মাওয়া 7-এর ক। আচ্ছা, তারপরে দেখি, সত্যি আমি ছেঁকা খাইলাম। হ্যাঁ, তাইলে 7-এর কত নিব? 7-এর কত নিব বলো? 7-এর ক জান্নাতুল মাওয়া, 7-এর ক হবে ফারহানা আক্তার। আচ্ছা, 7-এর তাইলে অ্যান্সার আমরা পিক করি। দেখি 7-এর সঠিক উত্তর হচ্ছে ক। যারা ক দিয়েছ তাদেরটা সঠিক হয়েছে। কারণ কি দেখো, এই তালে বসো আছে, তালে বসো উঠায় একটা বিসর্গ বসায়া বাকি অংশটা লেখা দিলেই হইলো। তাহলে শিরযুগছেদ, অবশ্যই তো বিসর্গ লাগবে। শিরযুগ ভেদ তো হবে না, বিসর্গ আছে 2টা, তাহলে এই 2টা থেকে আসা মানে দুইটা থেকেই সঠিক উত্তর হবে। আর এখানে বিসর্গ নাই, বাদ, বিসর্গ নাই, বাদ। এখন দেখো এখানে আছে ছেদ, তুমি যদি লেখো ভেদ তাহলে কি হবে? না, তাহলে এটাও বাদ। সঠিক উত্তর হচ্ছে শিরযুগছেদ। এখন আমরা যাব হচ্ছে 8 নাম্বার, কোশ্চেন 8। ভ্রাতুষ্পুত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ করলে কি পাওয়া যায়? ঢাবি, ঢাবির প্রশ্ন। দেখো ভ্রাতুষ্পুত্র, এখানে কি আছে ভাই? মূর্ধন্যস আছে। মূর্ধন্যস আছে মানে কি? এটা কোন সন্ধি? এটা বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধি যদি হয় তাহলে বিসর্গ সন্ধি কিভাবে? বিসর্গ সন্ধি আমরা ধরে ফেলছি, তাহলে অপশনে অবশ্যই বিসর্গ থাকতে হবে। এখানে বিসর্গ নাই, বাদ। এখানে বিসর্গ নাই, বাদ। এখানে আছে বিসর্গ, ভ্রাতযুগ পুত্র, এখানে আছে ভ্রাতুযুগ পুত্র। সঠিক উত্তর কোনটা এখন তোমরা বলো। তাহলে আমি তো 2টা অপশন কমাই দিলাম অলরেডি। পরীক্ষায় গিয়ে বা হচ্ছে তোমরা যখন প্র্যাকটিস করবা এইভাবে কেটে দিবা, তাহলে এটা হওয়ার সম্ভাবনাই নাই, এটা হওয়ার সম্ভাবনাই নেই। তাহলে এটা নিয়ে চিন্তা করা দরকার আছে। যখন তোমার সামনে অপশন হচ্ছে 2টা, এই 2টা নিয়ে চিন্তা করো, তাহলে সঠিক উত্তরটা বের হয়ে যাবে। ভ্রাতুষ্পুত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, 8 লিখে অ্যান্সার করবা। ভ্রাতযুগ পুত্র, আর এখানে হচ্ছে ভ্রাতুযুগ পুত্র, এখানে রসৌকারটা এক্সট্রা। আচ্ছা দেখি, তাহলে 8-এর সঠিক উত্তর কোনটা? ভাইকে একটু কমেন্ট করে জানাবা। 8-এর সি বলছে সাগর। আচ্ছা, তারপর দেখি উন্মে হাবিবা বলছে 8-এর সি। হ্যাঁ 8-এর সি। তারপর দেখি মিমি বলছে হচ্ছে 8-এর সি। আচ্ছা, তারপরে মিজানুর রহমান বলছে 8-এর সি। কিম আইসা বলতে হচ্ছে 8-এর গ। ওকে, তো রিমা বলছে হচ্ছে 8-এর গ। তাই 8-এর গ। এই যে তোমরা পারতেছো, সঠিক উত্তর কোনটা দেখি?
সঠিক উত্তর হচ্ছে 8 গ। তাইলে ভাইয়া দেখো তো, এইভাবে টেকনিক্যাল পড়াশোনা যদি এইভাবে টেকনিক্যালি যদি তুমি পড়াশোনা করো, তাহলে তোমার কাছে পড়াশোনাটা কিন্তু অনেক সহজ। বিসর্গ সন্ধিটা পড়তে যেখানে তুমি একটা দিন লাগাইতা, সেখানে ভাইয়া মাত্র একটা টেকনিক দিয়ে কিন্তু তোমাকে শেষ করে দিচ্ছে। এইভাবে কিন্তু আমাদের গন্তব্য ঢাবির মেন্টররা পড়িয়ে থাকে। তোমরা জানো যে বাংলাদেশের সবচেয়ে বড় মানবিকের জন্য সবচেয়ে বড় অনলাইন কোর্স টার্গেট-ডিও 5.0, এই কোর্সটা কিন্তু এসে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা অনেকে ভর্তি হয়ে যাচ্ছ। এই কোর্সে আসলে তোমরা কি পাচ্ছ সেটাই ভাইয়া এখন তোমাকে দেখাবে। এখানে হচ্ছে ঢাবি, মূলত হচ্ছে ঢাবিকে ফোকাস করে আমরা পড়াবো, পাশাপাশি রাবি, চবি, গুচ্ছ প্রস্তুতি কিন্তু একটা মাত্র কোর্সে হয়ে যাবে। এখানে তোমার মেন্টর থাকছে 5জন মেন্টর থাকছে তোমাকে পড়ানোর জন্য। দেখো, আমি তো থাকছি বাংলা ব্যাকরণের জন্য, হ্যাঁ, তোমার রাফি ভাইয়া থাকছে বাংলা প্রথম পত্র তোমাকে পড়াবে, হ্যাঁ, ইংলিশের জন্য তোমার লাল ভাইয়া থাকছে, তোমার শুভ ভাইয়া থাকছে, আর দিদার ভাইয়া থাকছে হচ্ছে জিকের জন্য। এই 5জন মেন্টর যখন তোমাকে ভাইয়া ধরে ধরে পড়াবে, তখন তোমার কাছে কোনো কিছুই বাকি থাকবে না, মানে সব পড়াই ইজি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে এবং পানি পানি হতে বাধ্য। দেখো, তাহলে এখানে আর কি পাচ্ছ? 120টা লাইভ ক্লাস পাচ্ছ। লাইভ ক্লাস কয়টা পাচ্ছ ভাইয়া? লাইভ ক্লাস পাচ্ছ হচ্ছে 120টা লাইভ ক্লাস পাচ্ছ। এখানে প্রত্যেকটা ক্লাস, আমরা যে প্রত্যেকটা ক্লাস নেই, ক্লাসে তোমরা তো তোমরা অনেক ভণ্ডামি করো, সেখানে ক্লাসের পর ভণ্ডামি টেস্ট থাকবে প্রত্যেকটা ক্লাসের পর। এটা হচ্ছে 15 মার্কের একটা কোয়েশ্চেন হবে তোমার জন্য। সেইখানে 15 থেকে যারা 15 পাবা তারা মনোযোগী ছিলা, আর 15 থেকে যাদের 1 নাম্বার কমবে 14 পাবা তারা ভণ্ড হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে? তারপরে দেখো, লিখিত খাতা থাকছে তোমার জন্য রেগুলার প্র্যাকটিসের জন্য। 7টা বই থাকছে আমাদের জন্য, 7টা বই। অলরেডি তোমরা বইগুলা দেখছো। দেখো, এইখানে তোমাদের বইগুলো আছে। এই বইগুলা দেখো, এই যে 7টা বই, বাংলা বই, ইংরেজি বই, তারপরে কি আছে বলো, স্টাডি প্ল্যানার আছে তোমাদের জন্য আছে হচ্ছে ওএমআর বই, ঠিক আছে? এবং এখানে রিটেন খাতা দেওয়া আছে। ওএমআর এই যে পরীক্ষায় যেভাবে খাতাটা দাগাবা সেটা বাসায় প্র্যাকটিস করতে হবে, নাহলে তো পরীক্ষার হলে কি উল্টাপাল্টা একটা দাগাইলেই তো 1 নাম্বার শেষ। তারপরে দেখো, এই যে লিখিত খাতা কিভাবে প্র্যাকটিস করবা, এই লিখিত খাতা তোমাদের জন্য দেওয়া হয়েছে। এখানে লিখবা, প্র্যাকটিস করবা, এই জন্য প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের আগে। দেখো, এই যে লিখিত প্রশ্ন, ঠিক আছে? এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কোয়েশ্চেন ব্যাংক আমাদের আছে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। এই কোয়েশ্চেন ব্যাংকের বৈশিষ্ট্য কি জানো? এটা হচ্ছে বাংলাদেশের একটা ইউনিক কোয়েশ্চেন ব্যাংক, কারণ এটাতে গাইডলাইন যুক্ত করা আছে এবং সাজেশন যুক্ত করা আছে তোমার জন্য। ভাইয়া যে অ্যানালাইসিস টপিকগুলো দেখাইলো না, শুরুতে যে অ্যানালাইসিস টপিকগুলো দেখাইলো, দেখো এই যে অ্যানালাইসিস টপিকগুলো দেখাইলো, এই সাধারণ জ্ঞানের অ্যানালাইসিস টপিক, বাংলার অ্যানালাইসিস টপিক, ইংরেজির অ্যানালাইসিস টপিক, সবগুলা কিন্তু এখানে অ্যাড করা আছে। তাইলে অ্যানালাইসিস টপিকের জন্য তোমার আর আলাদা করে কোনো পেন নেওয়া লাগতেছে না, এই বইয়ে সব অ্যানালাইসিস টপিক দেওয়া আছে তোমার জন্য। কি পড়বা তুমি এই বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। আর প্রত্যেকটা কোশ্চেনের পর, প্রত্যেকটা ব্যাখ্যার পর তোমার কিন্তু এখানে যুক্ত করে দেওয়া আছে গাইডলাইন। এটা তোমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? যখন গাইডলাইনগুলো পড়বা তখন মনে হবে তোমার মেন্টর তোমার সাথে কথা বলছে। তারপরে আছে হচ্ছে স্টাডি প্ল্যানার। এই স্টাডি প্ল্যানার কি জানো? এই 90 দিনের তুমি কিভাবে পড়াশোনা করবা, রোড ওয়ে, তোমার একটা রাস্তা, ঠিক আছে? 90 দিন কিভাবে পড়াশোনা করবা, কিভাবে মনোযোগ ধরে রাখবা, সেই জন্য আছে হচ্ছে প্রত্যেকদিন তোমার জন্য একটা মোটিভেশন 10টা করে ভোকাবুলারি। এই ভোকাবুলারিগুলো পড়লেই কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হয়ে যায়, আর অন্য কিছু লাগে না। রিটেন প্র্যাকটিস থাকবে প্রত্যেক দিন, ঠিক আছে? তোমার জন্য হচ্ছে তোমার টার্গেট প্রত্যেকদিন লিখবা, টপিক লিখবা, এটা কোন টাইমে পড়বা, এটার গুরুত্ব কত, 100% হলে 100% লিখবা, সোর্স লিখবা। এইভাবে যখন তুমি পড়াশোনাটা করবা তখন কিন্তু তোমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা নিতে বেশি দিন লাগবে না। মাত্র 3 মাসে তুমি একটা সেরা প্রস্তুতি নিতে পারবা। তোমার আসিফ ভাইয়ের ইংরেজি বই, ঠিক আছে? এই যে ছোট ছোট বইগুলো দেখতেছো, তোমার দিদার ভাইয়ার হচ্ছে জিকে বই, এই বইগুলো জাস্ট তোমরা যারা হাতে পাইছো তারা তো জানো যে বইগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে তোমাদের জন্য। এগুলো যদি পড়ো তাহলে দেখবা যে আসলে এত সহজে প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। আসলে এই বইগুলো যে আমি পাইতাম আমার অ্যাডমিশনের সময়, তাইলে আমি আরও অনেক সহজে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আমি সম্পন্ন করতে পারতাম। তারপরে এই যে বইগুলো তো থাকছেই, তার জন্য তো তোমাকে এখানে আরেকটা এক্সট্রা বই দেওয়া হবে, সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট রিটেন বুক। এই বই থেকে কিন্তু গত বছর 30+ কমন ছিল,
30 কমন ছিল রিটেনে, 40 থেকে 30 কমন ছিল রিটেনে এই বইটা থেকে, জাস্ট এই বইটা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট থাকবা তাদেরকে সিক্রেট গ্রুপে সিক্রেট পিডিএফ লিঙ্ক দেওয়া হবে, যাতে করে তোমরা এগুলো পাও এবং এখান থেকে সর্বোচ্চ কমন নিশ্চিত করতে পারো। এই যে স্টাডি প্ল্যানার দেখালাম, এই স্টাডি প্ল্যানার থেকে কিন্তু রিটেনে 18 কমন ছিল গত বছর, ঠিক আছে। তারপর দেখো বিচরণ অংশের জন্য তোমার থাকছে হচ্ছে ফ্ল্যাশ কার্ড, ভোকাবুলারির জন্য থাকছে হচ্ছে ফ্ল্যাশ কার্ড, 30 দিন চ্যালেঞ্জ, 30 ডেজ চ্যালেঞ্জের জন্য এগুলো তোমার জন্য গিফট থাকবে। আর পাশাপাশি গিফট থাকতেছে হচ্ছে টি শার্ট, গন্তব্য ঢাবির প্রিমিয়াম টি শার্ট তোমরা অলরেডি পেয়ে গেছো, আর যারা অর্ডার করেছো তারা অলরেডি পাওয়া যাবা 2-1 দিনের মধ্যে। আচ্ছা, তারপর তোমার এই যে এখানে থাকছে হচ্ছে গাইডলাইন সেশন, ঠিক আছে। মাঝে মধ্যে মেন্টররা আসবে, তোমাদের সাথে কথাবার্তা বলবে, তোমাদের যা কোয়েশ্চেন আছে সব করবা। 50টা মডেল টেস্ট থাকতেছে, মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য আর কোথাও ভর্তি হইতে হবে না, কোনো এক্সাম ব্যাচে ভর্তি হইতে হবে না, তোমাকে 50টা মডেল টেস্ট দেওয়া হবে এবং বাসায় বসে সেগুলো ওএমআর এ দাগায়া সেগুলো প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা, ঠিক আছে। তারপর তোমার জন্য থাকছে হচ্ছে লাইভ কিউএনএ। ভাইয়া লাইভ কিউএনএটা কি? কিউএনএটা হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার। ধরো যে আমি তোমাকে একটা টপিক পড়ালাম, তোমার আসিফ ভাইয়া তোমাকে নাউন পড়ালো বা প্রোনাউন পড়ালো, ভার্ব পড়ালো, এই যে ভার্ব থেকে তোমার তো অনেক প্রশ্ন থাকবে, ভাইয়া তো পড়ায় শেষ করে দিছে, তখন কি করবা? তখন ভাইয়া পরের দিন তোমার জন্য আবার আসবে এই ভার্বের ক্লাসটা নিয়ে। এই ক্লাসটার নাম হবে হচ্ছে ভার্বের কিউএনএ ক্লাস। কিউএনএ মানে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার, ঠিক আছে। তোমার মনে যত প্রশ্ন আছে ভার্ব থেকে, যত প্রশ্ন তুমি পারতেছো না প্র্যাকটিস করতে গিয়ে, ভাইয়াকে সব কিছু তুমি কোয়েশ্চেন করতে পারবা, ভাইয়া সবগুলোর অ্যান্সার তোমাকে দিবে, ঠিক আছে। তারপর এতে করে কি হবে, এই টপিকটার উপর তুমি কিন্তু বস হয়ে যাবা, একটা লেকচারের প্রতি তুমি বস হয়ে যাবা। তাহলে এইভাবে যখন এক একটা লেকচারের উপর তুমি বস হইতে থাকবা, তখন দেখবা যে আসলে তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়ে গেছে, অনেক শক্তিশালী হয়ে গেছে। তাইলে ভাইয়া কোর্স ফিটা কত? কোর্স ফি খুবই কম, মাত্র 2000 টাকা কোর্স ফি, আর বইয়ের জন্য হচ্ছে 999 টাকা। তাহলে একসাথে নিলে তোমরা পাচ্ছ হচ্ছে 3000 টাকার ভিতরে, মানে 2999 অথবা 3000 টাকা সেন্ড করলে কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি। এই যে স্টাডি প্ল্যানার তো দেখালামই, এরকম স্টাডি প্ল্যানার দেখো। তাহলে তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে, দেখো তাহলে ব্যাচ কতদিন চলবে ভাইয়া? একটা মেজর কোয়েশ্চেন, ব্যাচ চলবে হচ্ছে 25 ব্যাচের জন্য 7 মাস, 26 ব্যাচের জন্য হচ্ছে তোমার 1 বছর, আর 27 ব্যাচের জন্য 2 বছর। একবার ভর্তি হইলে গন্তব্য ঢাবি থেকে যত একাডেমিক এবং অ্যাডমিশন ব্যাচ আসবে সবগুলোতেই কিন্তু তুমি এনরোল করার সুযোগ পাবা, ঠিক আছে। ওটা ফ্রি, একবার টাকা দিলেই হবে, আর লাগবে না। দেখো তারপরে বেসিক থেকে কি পড়ানো হবে? অবশ্যই বেসিক থেকে পড়ানো হবে, অন্য কোথাও পড়তে হবে না, একদমই প্রশ্নই আসে না। ক্লাস মিস করলে কি হবে? ক্লাস মিস করলে ক্লাস ডিলিট হবে না, ক্লাসগুলো সবসময় রেকর্ড থাকবে। দেখো ক্লাসের পিডিএফ কীভাবে পাবো? ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যেই পিডিএফ পেয়ে যাবা। তারপরে দেখো পড়ানোর রুটিন কি থাকবে? অবশ্যই থাকবে, তোমার স্টাডি প্ল্যানারটাই হচ্ছে তোমার রুটিন। হ্যাঁ, পড়া না বুঝলে কি করব? লাইভ কিউএনএর ব্যবস্থা আছে তোমাদের জন্য, একটু আগে ভাইয়া বলছে। লেকচার বুকগুলা কি সবাই পাবে? না, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা একমাত্র পেইড ব্যাচের স্টুডেন্ট তারাই কিন্তু পাবে। মাসে মাসে কি টাকা দিতে হবে? তোমার টাকা বেশি হলে ভাইকে দিবা, সমস্যা তো নাই, কিন্তু টাকা যদি বেশি না হয় তাহলে একবার দিলেই হবে জাস্ট। ক্লাসগুলো বেসিক এবং ফ্রি হ্যান্ড রাইটিং কি নিশ্চিত করতে পারবো? ক্লাসগুলো করে বেসিক এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য গন্তব্য ঢাবি থেকে স্টুডেন্ট আসে সারা বাংলাদেশ থেকে, ঠিক আছে। এইখানে আর কিছু বলার কিছু নাই। 26 এবং 27 ব্যাচ কি ফুল সিলেবাস পড়াবেন? এটা একটা প্রশ্ন। তোমাদের যে ফুল সিলেবাস এটা আমরা জানি, ফুল সিলেবাস ধরে ধরে পড়াবো, আর কোনো প্রশ্ন নাই আশা করি। এখন কি দেখি বিগত সালের কমনগুলো একটু দেখি। দেখো এই যে তোমার শুভ ভাইয়া পড়াচ্ছিল, এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন ছিল, এবং তোমার ভাইয়া বলে দিছিল স্টুডেন্টদের যে ভাইয়া এই জায়গা থেকে কেন যেন মনে হচ্ছে কোয়েশ্চেন আসবে। আমরা আসলে আগে থেকে ধরে ফেলতে পারি, বুঝছো। যে জিনিসটা বলে দেই, 3 স্টেট দিয়ে বলে দিই, একটু দাগায় রাখো, এখান থেকে আসার সম্ভাবনা 99%। পরীক্ষার হলে স্টুডেন্টরা গিয়ে দেখে এখান থেকে কোয়েশ্চেন চলে আসছে, ঠিক আছে। এই যে তোমার আসিফ ভাই ম্যানার্স প্যারাগ্রাফ পড়া ছিল, এই যে তোমার আসিফ ভাইয়ের একটা রেকর্ড হচ্ছে বিগত 3 বছর যাবত যে টাইটেলে আসলে প্যারাগ্রাফ পড়ায়, সেই টাইটেল দিয়ে হুবহু টাইটেল দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যারাগ্রাফ কমন পড়ে যায়। তারপরে দেখো এই যে সারমর্ম পড়া ছিল, 1 নাম্বার সাজেশনের যে 1 নাম্বার সারমর্মটা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% কমন ছিল। তারপর সেন্টেন্স মেকিং তো কমন ছিলই। এই বছরে তোমাকে একটু দেখাই যে প্যারাগ্রাফটা পড়াচ্ছিল, এডুকেশন এনলাইট আওয়ার হার্ট অ্যান্ড সোল, এটা ক্লাসের একটা স্ক্রিনশট। এখানে দেখো এই যে এডুকেশন ক্যান এনলাইটস আওয়ার হার্ট অ্যান্ড সোল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কি ছিল? হাউ এডুকেশন ক্যান এনলাইটস আওয়ার লাইফ। তাইলে হুবহু টাইটেল সহ কিভাবে এই মানুষটা পারেও আসলে, বুঝছো, যে অ্যানালাইসিসটা করে তোমাদের নিয়ে,
যা টাইটেল দেয় তা চলে আসে। তারপর দেখো ভায়োলেশন, কনসিকুয়েন্স, অ্যাপ্রিসিয়েট, এই যে সেন্টেন্স মেকিংগুলো এগুলো কিন্তু হুবহু কমন ছিল। তাইলে একটা কোর্সে তুমি কি কি পাচ্ছ? যারা 26 এবং 27 ব্যাচ আছো, 26 এবং 27 ব্যাচ যারা আছো তারা কিন্তু এইচএসসি A+-এর প্রস্তুতি পাচ্ছ। এছাড়া তোমরা কি পাচ্ছ? 25 ব্যাচ, 26 ব্যাচ, 27 ব্যাচ সবাই পাচ্ছ হচ্ছে ডিইউ এর প্রিপারেশন, আরইউ এর প্রিপারেশন, সিইউ এর প্রিপারেশন এবং জিএসটির প্রিপারেশন একটা মাত্র কোর্সে। আর পাচ্ছ হচ্ছে কমন, গন্তব্য ঢাবি সর্বোচ্চ কমন দেয় বাংলাদেশে, সর্বোচ্চ কমন দেয়। কোর্স রিভিউ, অসংখ্য কোর্স রিভিউ আছে, জাস্ট হচ্ছে কোর্স রিভিউগুলো এখনও দেওয়া হচ্ছে না। তুমি ইনবক্স যদি ইনবক্স করো পেজে, ভাইয়া রিভিউগুলো দেখতে চাই, বিগত সালের স্টুডেন্টগুলো কি বলে আপনাদের সম্পর্কে, হ্যাঁ সেগুলোও কিন্তু দেখার সুযোগ আছে। দেখো ফ্রি ক্লাস তো অলরেডি তোমরা করতেছো ভাইয়া, যে এখন মাত্র একটা ক্লাস নিলে সেটাও কিন্তু ফ্রি ক্লাস। কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে এই ফ্রি ক্লাসগুলো কিন্তু তোমরা একটু দেখবা যে ভাইয়ার আসলে কি পড়ায়। যে কোনো জায়গায় ভর্তি হও, এ তো তোমার না নাই, কিন্তু যে জায়গায় ভর্তি হও না কেন, আর হচ্ছে চান্স, বিগত সালে চান্স কীরকম এগুলো একটু দেখবা। তাইলে একটা কোর্সে তুমি যে কোর্সেই ভর্তি হও না কেন, আমাদের কোর্সে ভর্তি হইতে হবে বিষয়টা এরকম না, যে কোর্সে ভর্তি হও না কেন এই 4টা জিনিস আছে কি না একটু খেয়াল করবা। কমন, কোর্স রিভিউ, তারপরে হচ্ছে ফ্রি ক্লাস, আর হচ্ছে চান্স। এই রেকর্ডগুলো যদি থাকে একটা প্ল্যাটফর্মের, তাহলে সেই প্ল্যাটফর্মে তুমি চোখ বন্ধ করে ভর্তি হতে পারো। আর হচ্ছে বুকস, হ্যাঁ ম্যাটেরিয়ালস, বুকস, তোমাদের বাসায় বই চলে যাবে। তাহলে আছে তোমার আর আলাদা করে কোনো কোর্সে ভর্তি হইতে হবে না, আলাদা করে কি করতে হবে না, অফলাইন কোচিংয়ে পড়তে হবে না। অফলাইন কোচিংয়ে কি, তোমরা তো মূলত শিটের জন্যই যাও অফলাইন কোচিংয়ে, ঠিক আছে। আর এই অফলাইন কোচিংয়ের শিটগুলো যদি মানে হচ্ছে এর চেয়ে ভালো ভার্সনের বইগুলো যদি তোমাদের বাসায় আমরা দিতে পারি, তাহলে তার অফলাইনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা তোমরা ভর্তি হতে চাচ্ছ তারা পেজে একটা মেসেজ করে দিবা, ভাইয়া কীভাবে ভর্তি হবো, তাহলে কিন্তু প্রসেসটা তোমাদের বলে দিবে। আগামীকাল কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবা।